নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছিল বাংলার শেষ স্বাধীনতা সূর্য। পলাশীর যুদ্ধের 265 বছর পার করেছে। 265 বছর পর পলাশীর প্রান্তর থেকে সেই যুদ্ধের ইতিহাসের সন্ধান করেছে জি 24 ঘন্টা। কিভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সিরাজ, কিভাবে মির্জাফরের বাহিনী যুদ্ধ না করে শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকায় ছিল, সেই সমস্তটাই আপনাদের আমরা দেখিয়েছি। এবার আমরা হাজির সিরাজের খাস তালুক লালবাগে, এবং সেই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান পলাশী বিসর্জনের 265। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ঘসিটি বেগম আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, আমরা জানি যে তার বাড়ি ধ্বংসাবশেষ, সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। এরই পাশাপাশি জাফরাগঞ্জ প্যালেস, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আত্রি। এই দুটি জায়গার নিজস্ব একটা ঐতিহাসিক গুরুত্ব তো রয়েইছে। আমরা সেই সমস্তটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমেই রজতের কাছে যাব। রজত, নীলাঞ্জনা, আমরা সকাল থেকে খুব গুরুত্বপূর্ণ ইস্যুটার ওপর বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আলোচনা করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাংহি প্যালেসে। আজ থেকে 260-70 বছর আগে এই জায়গাটাতেই ছিল ঘসেটি বেগমের বাড়ি। আমি আমার ক্যামেরা বন্ধু বাপন সাউকে বলছি ছবিটা একটু তুলে ধরতে, যে কতটা জায়গা জুড়ে ঘসেটি বেগমের বাড়িটা ছিল। এখন এটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এবং এর ইতিহাস বলতে 1740 সাল থেকে এই বাড়ি বানানো শুরু হয়। সাংহি দালান মূলত গৌড় থেকে কালো পাথর এনে এই বাড়ি বানানো শুরু হয়। প্রায় 10 বছর লাগে। ঘসেটি বেগম এই বাড়িতে থাকতেন। সাংহি দালান ছিল এই বাড়ির নাম। এখন ধ্বংসস্তূপ ভগ্নপ্রায় অবস্থা পড়ে আছে। এবং এই যে সাংহি দালান, এই সাংহি দালানের ঠিক ওপারেই দেখা যাচ্ছে মতিঝিল। এই মতিঝিল ঘসেটি বেগমের অত্যন্ত প্রিয় ছিল। মতিঝিল কিন্তু এখনও এক্সিস্ট করছে। লোককথায় আছে বা ইতিহাসও বলে যে ঘসেটি বেগম এই বাড়ির থেকে বসে মতিঝিলের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতেন। মতিঝিলের থেকে যে হাওয়া আসতো, সেই হাওয়ায় তারা সেই সময় রাজ পরিবারের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানে তার জীবন অতিবাহিত হতো। ফলে সিরাজ, পলাশী, মির্জাফর, ঘসেটি বেগম, তার সঙ্গে সঙ্গে জড়িত যেই দুটো প্যালেসের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে ঘসেটি বেগমের এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে ধ্বংসস্তূপ সাংহি দালান। আর আমার অপর প্রতিনিধি আমাদের আত্রি যেখানে দাঁড়িয়ে আছে মুজাফফরগঞ্জ প্যালেস, সেখানে থাকতেন মির্জাফর। আমি গোটা আলোচনাটাকে আমরা নিয়ে যাব। আমরা দেখাবো যে এই জায়গাটা, যে ঘসেটি বেগমের এই যে প্রাসাদ, এই প্রাসাদ কতটা ইম্পর্টেন্ট ছিল। পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে একটা বিরাট রোল প্লে করেছিল এই জায়গাটা। কেন নীলাঞ্জনা? কারণ যুদ্ধটা হয়েছিল 1757 সালের 23শে জুন। সেটা ছিল একটা শনিবার। কিন্তু তার আগের 3 থেকে 4 দিন এই যুদ্ধের যে ব্যাকড্রপ, এই যুদ্ধের যে প্রস্তুতি, সেটা শুরু হয়। কি ছিল তার ইতিহাস, সেটা আমরা ধীরে ধীরে আমরা আলোচনার মাধ্যমে জানাবো। খুব ইন্টারেস্টিং তথ্য আছে, খুব ইন্টারেস্টিং ভিজুয়ালস আছে, খুব ইন্টারেস্টিং বক্তা আমাদের সাথে আছে যারা তুলে ধরবেন। কিন্তু এই জায়গাটার যে ঐতিহাসিক তাৎপর্য, সেটা দিয়ে আমরা শুরু করলাম। আমরা এবার চলে যাব আমাদের অন্য প্রতিনিধি আত্রেয়ীর কাছে। আত্রেয়ী, ঘসেটি বেগমের যে বাড়ির যে দালান, যে প্রাসাদের দালান, সেখান থেকে আমাদের সঙ্গে আছেন। এটা ধ্বংসাবশেষ এখন, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মির্জাফরের বাড়িতে, যেটাকে মির্জাফরের প্যালেস বলা হয়, সেই জায়গায়। এটা যে অংশটা এই মুহূর্তে আপনাদের চোখের সামনে উঠে আসছে, সেটা হচ্ছে একেবারে গেট, প্রবেশদ্বার। এটাও ধ্বংসাবশেষ বলা যায়। প্রায় কিছুই নেই, তবুও অবশিষ্ট যতটুকু রয়েছে, এটা মির্জাফরের বাড়ি। মির্জাফর পলাশীর যুদ্ধে কি ক্যারেক্টার, তার কি ভূমিকা, তার কি তাৎপর্য ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে সকাল থেকেই ইতিহাসবিদ আলোচনা করেছেন, বলেছেন। এই মুহূর্তে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে একটা ষড়যন্ত্র করা হয়েছিল সিরাজকে মারার জন্য। তার অন্যতম একটি জায়গা হিসেবে
বাড়িটাকে ধরা হয় এবং একই সঙ্গে এই বাড়িতেই সিরাজকে একটা জায়গায় বন্দি রাখা হয় যুদ্ধের পরে। আর যুদ্ধবন্দি থাকার পরে সিরাজকে যখন হত্যা করা হয় ঠিক এই বাড়িরই একটা অংশে তাকে হত্যা করা হয়। তো এই বিভিন্ন অংশ আমরা ধীরে 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 দেখাতে থাকবো। এই জায়গা, এই যে প্যালেস, সেই প্যালেসকে নিমক হারাম দেউরি বলা হয়। এটা জনশ্রুতি, এখানকার স্থানীয় মানুষজন এটাকে এই নামেই চেনে। আর এই জায়গায় এখন অনেক স্মৃতির আখর বলা যায়। এই জায়গাতে অনেক ধরনের ইমোশন এখানে জড়িয়ে রয়েছে, কারণ মির্জাফর গদ্দার, মির্জাফর বিশ্বাসঘাতক এই হিসেবে ইতিহাসে পড়ে এসেছি, জেনে এসেছি। কিন্তু তাছাড়াও যে একটা ভিন্ন অ্যাসপেক্ট আছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, সেটাও আমরা আজকে এই প্যালেসে দাঁড়িয়ে শুনবো তাদের বংশধরের গলা থেকে। তাদের কি বক্তব্য, বহু বছর ধরে, এতদিন ধরে এই কথাটা এসছে, শুনেছি, কিন্তু তাদের কথা কি, তাদের কথাটাও আমরা জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এই মির্জাফরের বাড়ি, জাফরাগঞ্জ বলা হয় এটাকে। এই জায়গাতে একটা মসজিদও আছে, এখানে নামাজের জন্য আসেন মানুষজন, প্রার্থনার জন্য আসেন। এটা একটা প্রাইভেট প্রপার্টি, আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে। ইমামবাড়া যে এটা থার্সডে শুধু খোলা থাকে এবং সেই জন্য আমরা ভেতরেও যেতে পারবো, আপনাদের আমরা দেখাতে পারবো যে ঠিক কোন জায়গায় সিরাজকে মারা হয়েছিল, সেই অংশটিও আমরা দেখাতে পারবো। কিন্তু যে জায়গাটা দিয়ে রজতদা, আমাদের কাছে বহু বিশিষ্ট মানুষজন রয়েছেন এই জেলার, সেই বিশিষ্ট মানুষজনের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু আমি যাকে দিয়ে একটু শুরু করতে চাই রজতদা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন মির্জাফরের বংশধর। আচ্ছা, পলাশির যুদ্ধের 265 বছর, মির্জাফরকে আমাদের যেভাবে বলা হয়েছে, যেভাবে চেনানো হয়েছে, তিনি হচ্ছেন গদ্দার, বিশ্বাসঘাতক, এইভাবে ইতিহাস আমাদের জানিয়েছেন, চিনিয়েছেন। আপনার আজকে কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে, এই আপনি সেই মির্জাফরের বংশধরের অন্যতম সদস্য, একটু এগিয়ে আসুন প্লিজ। তো সেইখানে দাঁড়িয়ে এই জায়গাটাকে আপনারা কিভাবে ডিফাইন করেন, ব্যাখ্যা করেন, কি আপনাদের কি আবেগ আজকের এই দিনটাকে জুড়ে? আজকের দিনটা তো অবশ্যই আমাদের আবেগটা খুব, হ্যাঁ হ্যাঁ, এটা ঐতিহাসিক দিন আজকের দিনটা। হ্যাঁ, আজকের দিনটাই আপনার প্লাসি যুদ্ধ, এবং যুদ্ধ রেজাল্ট কী হয়েছিল সেটা তো সবাই জানে। যুদ্ধ রেজাল্ট যদি উল্টো হতো তাহলে আরও ভালো হতো, আমরা চাইতাম। তাও কিন্তু যুদ্ধ এত বছর পেরিয়ে গেল। তো মুর্শিদাবাদ তারপরে মির্জাফরকে গদ্দার বলছে, কে বলছে না বলছে মির্জাফরকে গদ্দার আমরা বলছি না, সেটাও একটা বিতর্কিত কথা। যারা লিখেছে যে গদ্দার তারা নিজের হিসাবে লিখেছে, এবং যারা বলছে গদ্দার নাই তারা নিজের, সেই হিস্ট্রিও আছে, সেটাও বই আছে, সেটাও আপনারা পাবেন এখানে দেখতে। এবং সিরাজদৌল্লা বংশ হয়তো সেখানে চলে গেল, এখনও বলছে হয়তো বংশধর আছে, কিন্তু আমরা কাছে আসে না, দেখতে পাই না। আর এখন যারা আছে তারাও হয়তো সামনে লাইমলাইটে আসতে চায় না। কেন এখন আসাটা মানে কি বলেন তো, সেই আগেকার সেই যুদ্ধগুলো, ওই সেই কে বিতর্কতীয় একটা হবে যে ও ভালো ও মন্দ, এসবে আমরা যেতে চাইছি না। কিন্তু একটা কথা, যে যদি যুদ্ধর পরিমাণটা উল্টো হতো, যদি আমরা জিততাম, যা আমরা ভারতবর্ষী সবাই চাইছে সবাই যে আমরা জিতে আসলে ভালো হতো, তা আজকে মুর্শিদাবাদের অবস্থাটা অনেক উন্নত হতো। উন্নত আরও করা যায়। আপনাদের টিভির মাধ্যমে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাইছি যে আমাদের আবেগ এর সঙ্গে জড়িয়েছে, আপনাদেরও জড়িয়ে আছে, ভারতবর্ষী সবারই জড়িয়ে আছে। তো এত বড় দিন একটা আজকে দিন, আমরা এই দিনটাকে ভালোভাবে, মানে দুঃখের জন্য দিনটা নিয়ে, যেহেতু সেদিন আমাদের একটা পতনই হয়েছিল বলা যাবে, কিন্তু তার জন্য যে মির্জাফর দায়ী সেটা একটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আজকে যদি ধরে নিন যে মির্জাফর না হতো, তাহলে এই মুর্শিদাবাদ শহরটা কী মানে কেমন হতো? আজকে এই হাজারদুয়ারি, ইমামবাড়ি, যতগুলো আজকে পর্যটক এখানে আসছে, এটা কিন্তু মির্জাফরের দিন। মির্জাফর না থাকলে আমরা কিন্তু আজকে যে এতটা এখানে যে মানে পর্যটক নিয়ে, ট্যুরিস্ট নিয়ে এতগুলো যে বাইরে থেকে লক্ষ লক্ষ লোক আসে এখানে, আজকে কিন্তু চায়ের দোকান বলেন, ঘোড়াগাড়িওয়ালা বলেন, বা অন্যান্য ব্যবসাদার যারাই বলেন, হোটেল মালিক বলেন, হোটেলের ব্যবসা যারা করছেন, তারা আজকে যদি এই ইমামবাড়ি বা আপনার হাজারদুয়ারি বা অন্য কিছু না থাকতো, কিন্তু করে খেতে পারতো না। আজকে যাই করে খাচ্ছে সেই মির্জাফরের। একদমই আত্রি, আরো জানবো আমরা এই বিষয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, একটা অন্য স্বাধীনতা যুদ্ধের কথা। 265 বছর আগে পলাশির যুদ্ধ, পলাশির প্রাঙ্গণে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ নিয়েই, তার বিভিন্ন দিক নিয়েই আমাদের আলোচনা। একাধিক বিষয় সামনে আসে এক্ষেত্রে। ধারে ভারে সৈন্য সংখ্যা এগিয়ে থেকেও পরাজিত হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কেন তাকে পরাজিত হতে হয়েছিল? মির্জাফরদের চক্রান্তে রচিত হয় পলাশির নাটক। মাত্র 3 ঘন্টা তিনেকের এই যুদ্ধে পলাশির প্রান্তে অস্তমিত হয়েছিল বাংলার শেষ স্বাধীনতার সূর্য।
কেন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিভাবে হয়েছিল, প্রতিবেদনের মাধ্যমে দেখাবো। এই গলিপথ যেন ইতিহাসের আকর। এই আমবাগানের গাছের প্রতিটি পাতা যেন ইতিহাসের এক একটি পাতা। পলাশীর প্রান্তরে যে ইতিহাস লেখা হয়েছিল 265 বছর আগে, 1757 সালের 23শে জুন। একদিকে নবাব সিরাজদৌল্লার বাহিনী, অন্য প্রান্তে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী। পলাশীর প্রান্তরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বেজে উঠল যুদ্ধের দামামা। প্রস্তুত দুপক্ষের সেনা। কার পক্ষে কত? নবাব সিরাজদৌল্লার বাহিনীতে ছিল প্রায় 18,000 অশ্বারোহী সেনা, প্রায় 50,000 পদাতিক বাহিনী এবং 300 কামান। ক্লাইভের বাহিনীতে ছিল প্রায় 800 ইউরোপীয় সেনা, প্রায় 2200 স্বদেশী সেনা এবং বেশ কিছু কামান। দুপক্ষের আক্রমণ প্রতি আক্রমণ শুরু হলো। ঠিক কি ঘটেছিল সেদিন? 22শে জুন মধ্যরাতে পলাশীর লালবাগ আমবাগানে তাঁবু গাড়েন রবার্ট ক্লাইভ। 23শে জুন সকাল 8টা নাগাদ যুদ্ধ শুরু হয়। বেলা 2:30-তে তীব্র আক্রমণ শুরু করেন মীর মদন। পিছিয়ে আমবাগানে আশ্রয় নেয় ইংরেজ বাহিনী, কিন্তু মীর জাফরের নেতৃত্বে ইয়ার লুৎফ, রায় দুর্লভরা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। দুপুরের পর হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় সিরাজের বাহিনীর গোলা বারুদ। ইংরেজদের গোলার আঘাতে যুদ্ধক্ষেত্রে নিহত হন মীর মদন। মৃত্যু হয় নবে সিং হাজারি, বাহাদুর খান সহ আরও বেশ কয়েকজনের। বিকেল 5টা নাগাদ মীর জাফরের পরামর্শে যুদ্ধবিরতি ঘোষণা নবাবের। যুদ্ধবিরতিতে রাজি ছিলেন না মোহনলাল। নবাবের ছাউনি দখল করে নেয় ইংরেজ বাহিনী। এর পরের ইতিহাস আরও করুণ। নদীপথে যাওয়ার সময় মীর জাফরের পুত্র মিরনের হাতে বন্দী হন সিরাজ। মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে বন্দী অবস্থাতেই খুন হন সিরাজদৌল্লা। ইতিহাসবিদেরা বলেন কার্যত ঘণ্টা 3-এর যুদ্ধ হয়েছিল, কিন্তু তার পরিণাম ছিল সুদূর প্রসারী। এই যুদ্ধের পরেই কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করে ইংরেজ বাহিনী। তারপর 200 বছর শাসন করে ভারতবর্ষকে। 23শে জুন মীর জাফরের কুটিল ষড়যন্ত্রের শিকার না হলে শুধু বাংলাই নয়, হয়তো গোটা ভারতবর্ষের ইতিহাসই লেখা হতো অন্যভাবে। হয়তো ইংরেজ শাসনের কালো অধ্যায় রচিত হওয়ার সুযোগই ঘটত না ভারতবর্ষে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মেহেরুন্নিসা বেগম, নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে, ইতিহাসে যিনি ঘসেটি বেগম নামেই পরিচিত। এবং আমরা যেটা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি রজত আমাদের দেখাচ্ছিলেন যে ঘসেটি বেগমের যে বাসস্থান, সেখানকার ধ্বংসাবশেষ। আমরা আবারও রজতের কাছে যাব। রজত, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমরা ইতিহাসটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে পলাশীর যুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড কি ছিল, কারা কী রোল প্লে করেছিল। সবার প্রথমে গুরুত্বপূর্ণ যে নামটা ছিল তিনি হচ্ছেন ঘসেটি বেগম। ঘসেটি বেগম সিরাজের বড় মাসি। তারপর যে নামগুলো আসে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জগৎ শেঠ। জগৎ শেঠ ছিলেন সেই সময়ের পৃথিবীর অন্যতম ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন, যিনি এই গোটা ষড়যন্ত্রটাকে ফাইন্যান্স করেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ লোক ছিলেন মীর জাফর, যে সেই সময় তোমার নবাব আলীবর্দী খাঁর ভগ্নিপতি এবং নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি মীর জাফর ছিলেন। তিনিও ছিলেন, কিন্তু তার ওই পদের প্রতি লোভটা ছিল। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নাম ছিল উইলিয়ামস ওয়াটস। উইলিয়ামস ওয়াটস তিনি ছিলেন সেই সময় কাসেম বাজারে যে ব্রিটিশের ফ্যাক্টরি তার অন্যতম দায়িত্বে ছিলেন তিনি। আর সবশেষে যে নামটা বলতে হয় রবার্ট ক্লাইভ। আমি এই জায়গাটা একটু আলোচনাটা এইভাবে নিয়ে যাচ্ছি কি হয়েছিল সেদিন এই জায়গাটা দেখা যাচ্ছে যে এইখানে একটা বানানো হয়েছে, অত্যন্ত একটা সুন্দরভাবে ব্যাপারটাকে প্রজেক্ট করার চেষ্টা হয়েছে যে ঘসেটি বেগমের এই বাড়িতেই দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে 5 জন যে কুশীলব, যে ষড়যন্ত্র যখন তৈরি হচ্ছে 23 তারিখ যুদ্ধ, তার 3 দিন আগে থেকে ঠিক এই বাড়িতেই এভাবেই কিন্তু আমরা জানি যে কারা বসেছিলেন। মীর জাফর, একদম মধ্যমণি ঘসেটি বেগম, রাজবল জগৎ শেঠ এবং উইলিয়ামস ওয়াটস, এদের নেতৃত্বে কিন্তু সেই সময় প্ল্যানিংটা হচ্ছে যে কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করা যায়। কারণ সিরাজ থাকলে প্রত্যেকের পক্ষেই কিছুটা অসুবিধা হচ্ছিল। ঘসেটি বেগম তার
একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, তোমার রাজবল্লভ তার উদ্দেশ্য ছিল, জগৎ শেঠ তার উদ্দেশ্য ছিল, এবং সর্বোপরি ছিল ব্রিটিশদের রবার্ট ক্লাইভ। প্রত্যেকেই কিন্তু এই চুক্তিটার মধ্যে দিয়ে একটা উইন উইন সিচুয়েশনে আসার চেষ্টা করছিল, যে সিরাজ সরে গেলে প্রত্যেকেরই একটা সুবিধা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই যে ইতিহাসটা নিয়ে যারা আলোচনা করেন, যারা চর্চা করেন মুর্শিদাবাদের, আমরা আমাদের আগের শোতেও রেখেছিলাম স্বপনবাবুকে। স্বপনবাবু, এই যে ঘাসেটি বেগমের এই বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাড়িকে কেন্দ্র করেই যে সিরাজকে হাঁটানোর যে চক্রান্ত, সেটা এই বাড়িতে হয়েছিল। এই কুশীলবরা এই বাড়িটাকে কতটা গুরুত্বপূর্ণ ছিল যখন সিরাজদৌল্লা যেখানে থাকতেন আর ঘাসেটি বেগমের এই বাড়ি, এই দুয়ের মধ্যে ইম্পর্টেন্সটা কোন জায়গাটায় ছিল? সিরাজ তখন কোথায় থাকতেন? সিরাজ অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে ঘসেটি বেগমের বাড়ি। ঘসেটি বেগমের স্বামীর নাম ছিল নবাব নওয়াজ খা। এই জায়গাটার নাম হচ্ছে সাঙ্গি দালাল। সাঙ্গি দালালে আমরা ভগ্নস্তূপে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তো এই সিরাজকে সরানোর মূল যে চক্রান্তকারীরা ছিল, তারা যেখানে বসে বৈঠক করতো সেই জায়গাটা হচ্ছে এইটা। এখানে যেমন ঘসেটি বেগম তো ছিলই, কেন ঘসেটি বেগমের একটা রাগের মূল কারণ হচ্ছে যে সিরাজের বিরোধিতা করতে হবে, যেহেতু একরামউদ্দৌলাকে নবাব করা হয়নি। একরামউদ্দৌলা কে ছিল? একরামউদ্দৌলাও কিন্তু সিরাজের ভাই ছিল, কিন্তু ওকে পোষ্য নিয়েছিল হচ্ছে, যেহেতু ঘসেটির এবং নওয়াজের কোনো পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান ছিল না, এই জন্য ওকে দত্তক নিয়েছিল। তার ইচ্ছা ছিল যে তারই ছেলে, দত্তক ছেলেই কিন্তু নবাব হবে। আলীবর্দীর কাছে দাবি জানিয়েছিল। আলীবর্দী তাতে সিরাজকে এতটাই ভালোবাসতো, সিরাজের অন্ধস্নেহে আলীবর্দী সিরাজের অনেক কিছু ক্ষমাও করে দিয়েছিল, কিন্তু সিরাজকেই ও নবাব হিসাবে মৃত্যুকালীন আগে কিন্তু ডিক্লেয়ার করে দিয়ে গেছিলো। সেটা ঘসেটি বেগমের রাগ ছিল। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে নীলাঞ্জনা, যে এক একজন চরিত্রের এক এক রকম লক্ষ্য। ঘসেটি বেগম তিনি চাইছিলেন যে তার যে পুত্র যাকে তিনি দায়িত্ব নিয়েছিলেন সে নবাবের পদে বসুক। মির্জাফর তার পারপাস ডিফারেন্ট ছিল। ব্রিটিশদের সেই সময় যে লর্ড ক্লাইভ তার উদ্দেশ্য ছিল ডিফারেন্ট। এই সমগ্র উদ্দেশ্যগুলো মিলে গিয়েছিল। এই যে মেলাটা এবং এইখান থেকে বসে ষড়যন্ত্রটা, সেটাই কিন্তু এই সাংহি দালান থেকে হয়েছিল। আমরা আরও যাব, আলোচনা আমাদের যত এগোবে এইখানের প্রতিকটা ইতিহাসের সেদিনের তার 2-3 দিন আগের ঘটনা আমি এবং আত্রেই আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা বিজ্ঞাপনের বিরতির পর। নীলাঞ্জনা, একদমই একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো আবার ওই সমস্ত আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন। পলাশী বিসর্জনে 265, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব, আরও জানবো এই যুদ্ধের প্রেক্ষাপট কি, এই যুদ্ধের বিষয়ে আর কোন কোন দিক রয়েছে। আমি আবারও যাব রজতের কাছে। রজত, তুমি যেমনটা বলছিলে যে এই পলাশীর যুদ্ধ আজকের দিনে 1757 সালে আজকের দিনে সংগঠিত হয়েছিল, তার কি কি প্রেক্ষাপট, ঘটনাক্রম আরও একটু জানতে চাইবো এই বিষয়ে। দেখো নীলাঞ্জনা, যেটা আমি দেখাচ্ছিলাম যে এতদূর পর্যন্ত যে এই সাংহি প্যালেস যেখানে সিরাজের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত হয়েছিল, এই যে চক্রান্তের কুশীলবরা তারা কিন্তু এইটা শুধুমাত্র যে বছর যুদ্ধ হয়েছিল 1757 সালে সে বছরই নয়, এই প্যালেস পলিটিক্স এটা কিন্তু দীর্ঘদিন ধরেই হয়ে আসছিল। আমরা জানি যে 1756 সালে সিরাজ যখন যুবরাজ, তখন সিরাজ কিন্তু কলকাতা আক্রমণ করেছিলেন, এবং এই যে দীর্ঘদিন ধরে ঘসেটি বেগম বা মির্জাফর এদের সঙ্গে সিরাজের যে পারিবারিক যে রাজনৈতিক ঝামেলা, সেটা কতদিন ধরে চলছিল? যখন থেকে সিরাজকে তার দাদু আলীবর্দী যখন ঘোষণা করেছে যে আলীবর্দীর অবর্তমানে সিরাজই নবাব হবে বাংলা, বিহার, উড়িষ্যার, যখন ঘসেটি বেগম কিন্তু ওটা চায়নি। আমি আগেই বলেছি ও চেয়েছিল একরামউদ্দৌলাকে নবাব করতে। যখন দেখলো যে ডিক্লেয়ার করে দিল যে আলীবর্দীর পরেই নবাব হবে সিরাজদৌল্লা, তখন থেকেই কিন্তু সিরাজদৌল্লার পিছনে সরানোর চক্রান্তটা শুরু করে দিল। এই চক্রান্তের খবর তো সিরাজ টের পেয়েছিল না, সাথে সাথে পায়নি, পরে পেয়েছিল। এবং ইতিহাসে যেটা আমরা জানতে পারি যে একটা সময় সিরাজ কিন্তু ওই ঘসেটি বেগমের মতিঝিল কিন্তু অবরোধ করে দিয়েছিল, অ্যাটাক করেছিল, কিন্তু দাদুর কথাতে আবার এখান থেকেও সরে গেছিল। ঠিক আছে, এটা কিন্তু একদম
ঐতিহাসিক দলিল। হ্যাঁ, দলিল একদম এটাই। অর্থাৎ নীলাঞ্জনা, এই যে পারিবারিক রাজনীতি যেটাকে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, ভারতে তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশেই হয়েছে, দ্য কোর্ট পলিটিক্স, সেটা কিন্তু সিরাজের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে হচ্ছিল। জবের থেকে তাকে আলিবর্দী খাঁ তাকে জবের থেকে নবাব বানানো হবে এই ঘোষণা করেছিল, তবে থেকে সেই পদের দিকে যারা তাকিয়েছেন পরিবারের সদস্যরা, তারা কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এভাবেই কিন্তু এগোচ্ছে যে প্রেক্ষাপট যেটা আমরা বলছি, সেই প্রেক্ষাপটটা কিন্তু এভাবেই তৈরি হচ্ছে। তার পাশাপাশি ব্রিটিশের পাশাপাশি ফরাসিরাও তখন বাংলার বাজার দখলের চেষ্টা করছে। মুর্শিদাবাদ থেকে রেশম শিল্প যেটা গোটা ইউরোপে ছড়িয়ে যাচ্ছে, তার প্রতি সবার যে সামুদ্রিক শক্তি যারা আছে, নৌশক্তি যাদের বেশি, তাদের নজর পড়ছে। ফলে জিওপলিটিক্যালিও মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পলাশী যুদ্ধের প্রায় কয়েক বছর আগের থেকেই। আমরা আর একটা বিজ্ঞাপনের বিরতি নেব, বিজ্ঞাপনের বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।